Roll number 1. Yes, sir. 2. Present, sir. 3. Present, sir. 4. Present, sir. 5. Present, sir. 6. Present, sir. 7. 8. Sir, roll 8 present. 9. Yes, sir. Roll 9. 10. Yes, sir. Roll 10. Sir, roll 10. Present. Ten. Yes, sir. 11. Present, sir. Roll 11. 12. Sir, present. 13. Present, sir. 14. Roll 13, present. 15. Yes, sir. Roll 15. 16. Yes, sir. Roll 16. 17. Yes, sir. 17K. Sir, yes, sir. 80. 18. Yes, sir. 19. Yes, sir. Sir, roll 19. 20. Yes, sir. Roll 20. 21. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 22 present. 23. 24. Yes, sir. 24 present. 25. Yes, sir. 25. 27. 27. 28. 29. Yes, sir. 29 present. 30. Yes, sir. 30. 31. Yes, sir. 31 present. 30. 31. 31. 4. Yes, sir. 31. 33. Yes, sir. 4. Yes, sir. Roll 34. 5. 35. Yes, sir. 35. 36. Yes, sir. 36. 36 coin. Yes, sir. 36. 36 coin. Taking a Sir, see. Sir, 36. 37. Yes, sir. The 37 present. 37. 38. Present, sir. Sir, 38 present. 39. Yes, sir. So 39. 40. Yes, sir. So 40. 41. Yes, sir. 2. Yes, sir. 42, sir.
34. Yes, sir. 44, sir. 45. Yes, sir. 45. 46. 46. 47. Present, sir. 47. 48. 48. 49. Yes, sir. 49. 50. Yes, sir. 50. Roll 50. Roll 50. 15 batch. 22. Yes, sir. 15 batch. 29. 17. Yes, sir. 15. 13 batch. 29. 15 batch. 17. 13 batch. 29. 12 batch. 19. Yes, sir. Okay. Sir, roll 5, 16 batch দিয়েছিলেন। Sir, roll 8, 16 batch. কত? Sir, roll 8. হ্যাঁ, দিয়েছি তো, এগুলো তো আগেই হয়ে গেছে। Recording in progress. হ্যাঁ, আমরা এখন যে জিনিস করতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3 সারফেস হার্ডেনিং অফ স্টিল। চ্যাপ্টার 3 আমরা চ্যাপ্টার 1 পড়েছি, 2 পড়েছি, 4 পড়েছি, 3 পড়া হয়েছিল না। চ্যাপ্টার 3 টা আমরা শুরু করলাম। চ্যাপ্টার 3 তে টপিকটা হচ্ছে সারফেস হার্ডেনিং অফ স্টিল। আমরা যে কোনো একটা স্টিল কম্পোনেন্ট, বিশেষ করে ফিনিশড প্রোডাক্টের সিলেক্টিভলি শুধুমাত্র সারফেসকে হার্ড করব। দ্যাট ইজ সারফেস হার্ডেনিং অফ স্টিল। এখানে কেন করব, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সারফেসটা যাতে খুব শক্ত হয়, ভেরি হার্ড। ভেরি হার্ড করে লাভ কি? যাতে ক্ষয় কম হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে প্রোডাক্টটা আমরা এই পদ্ধতিতে, যে ফিনিশ প্রোডাক্টটা এই পদ্ধতিতে আমরা হিট ট্রিটমেন্ট করব, সেইটা যাতে ক্ষয় কম হয়। প্র্যাকটিক্যাল লাইফে সে যখন ইউজড হবে সেই সময়
তার যাতে ক্ষয় কম হয়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার মানে আমরা আরো ইনডাইরেক্টলি বলতে পারি সেটা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে ঘষাঘষি হয়, ম্যাটিং সারফেস থাকে, ম্যাটিং সারফেসে একজন আরেকজনের উপর দিয়ে ঘষা খায়, এইরকম প্রোডাক্ট। আর আমরা যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এ যে জিনিসগুলো পড়ে এসেছি, বিভিন্ন রকমের হিট ট্রিটমেন্ট, হার্ডেনেবিলিটি যেগুলো পড়ে এসেছি, সেই পদ্ধতিতে এই ধরনের প্রপার্টি পাওয়া সম্ভব নয়, এটা ইম্পসিবল। এই জন্যই অল্টারনেটিভ মেথড, যার শুধু সারফেসটা হার্ড হবে কিন্তু ভিতরেরটা হার্ড করব না, এরকম একটা অবস্থা। দেখো বলা হচ্ছে যে ডাকটাইল এন্ড টাফ কোর। বলতে পারো যে স্যার পুরোটা হার্ড হয়ে গেলে সমস্যা কি, তার আরো ভালো না। যেখানেই দেখবা ঘষাঘষির ব্যাপার স্যাপার আছে অ্যাপ্লিকেশনে, সেখানে কিন্তু টর্কিং আছে, টর্ক আছে, ধাক্কা আছে। সেই টর্ক এবং ধাক্কা যে সমস্ত অ্যাপ্লিকেশনে আছে, সেখানে যদি মেটেরিয়ালটা টাফ না হয়, তাহলে এই যে ধাক্কা বা টর্কের যে এনার্জি, সেই এনার্জি সে অ্যাবজর্ব করতে পারবে না। যদি অ্যাবজর্ব করতে না পারে তাহলে প্রোডাক্টটা ভেঙে যাবে। কারণ আমরা জানি ভেরি হার্ড, এখানে বলা হচ্ছে ভেরি হার্ড মানে ভেরি ব্রিটেল। যদি ভেরি হার্ড করে আমরা সারফেস থেকে কোর পর্যন্ত বানাই, তাহলে ওই প্রোডাক্টটা ভেরি ব্রিটেল হবে। ভেরি ব্রিটেল যদি হয়, যখন একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের উপরে গা ঘেঁষে যেতে চাইবে, ধাক্কা খেয়ে খেয়ে যাবে, তখন ওই প্রোডাক্টটা ব্রিটেল হওয়ার কারণে ভেঙে যেতে পারে, যেতে পারে না আসলে ভেঙে যায়। এই কারণেই অ্যাপ্লিকেশনের দিকে তাকিয়ে প্রোডাক্টের সার্ভিস লংজিভিটি বাড়ানোর জন্য এই সায়েন্টিস্টরা এইরকম একটা টেকনিক বের করেছেন, যার কারণে আমার দুইটা পারপাসই সলভ হয়ে যাবে। প্রথম পারপাস হার্ড এবং উইয়ার রেজিস্ট্যান্স সারফেস, সেটাও পেয়ে যাব। আর ভিতরেরটা কিন্তু আমি কোনোভাবেই এফেক্ট করব না। যদি ভিতরেরটা এফেক্টেড না হয়, সেটা যদি অ্যানিল্ড হয় অথবা নরমালাইজড মাইক্রোস্ট্রাকচার হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিতরের ম্যাটেরিয়ালস এর হার্ডনেসও হবে কম, টাফনেসও হবে বেশি। হার্ডনেস এবং টাফনেস ইনভার্সলি প্রপোর্শনাল। হার্ডনেস বেড়ে গেলে সাধারণত টাফনেস কমে যায়। যদি হার্ডনেস কম হয়, ওই ম্যাটেরিয়ালের টাফনেস বেশি হবে। তাহলে আমাদের পারপাস যদি ধাক্কা লাগে, টর্কিং হয়, ইমপ্যাক্ট লোডিং হয়, তাহলে সারফেসে যেমন ইমপ্যাক্ট লোডিং হওয়ার কারণে, টর্কিং হওয়ার কারণে সারফেস ইনডেন্টেশন হবে না, সারফেসে সহজে ক্ষয় হবে না। মাঝখান দিয়ে ভিতরে নরম হওয়ার কারণে সারফেসে যদি কোনো কারণে ক্র্যাক হয়ে যায়, সারফেসের কোনো জায়গায় যদি ছোট ছোট কোনো ক্র্যাক হয়ে যায়, সেই ক্র্যাকটা পরবর্তী স্টেজে ইমপ্যাক্ট, ভাইব্রেশন এবং টর্কিং এর কারণে যে সাইক্লিক লোডিং হয়, সেই সাইক্লিক লোডিং এ এই ব্রিটেল ম্যাটেরিয়ালস এর ভিতরে ক্র্যাকটা ইনসাইড এর সফট ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যেতে পারে না, সে আটকে যায়, যেটা আমাদের মেটালার্জিক্যাল ভাষায় আমরা বলে থাকি ক্র্যাক অ্যারেস্টিং মেকানিজম। হার্ড যে সারফেস ছিল, সেই সারফেসের ক্র্যাকটা যতটুকু হার্ড ততটুকু ব্রিটেল, সেই পর্যন্ত ক্র্যাকটা সহজেই মুভ করবে। তারপরে ভিতরের ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু ভিতরের নরম জায়গা, সে যখনই নরম জায়গা টাচ করবে, সাথে সাথে কিন্তু ওখান থেকে আর ক্র্যাক মুভ করবে না। তোমরা যারা ফুটবল খেলো,
তাদের একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো ফুটবল শক্ত মাটির উপরে ফেলা হয় তাহলে সে কিন্তু বাউন্স করে আসে। এই মাটিটা কনক্রিটের কথা চিন্তা করো, কনক্রিটের উপরে যদি ফেলো তাহলে এটা বাউন্স করবে। কনক্রিট যখন ঢালাই করা হয় নরম যদি থাকে সে কম বাউন্স করবে। কনক্রিট যখন জাস্ট ঢালাই করা হলো, পানি আছে, কাদা কাদা ভাব, এর উপরে যদি এখন আমি ফুটবলটা ফেলি তাহলে কি আর বাউন্স করার সুযোগ আছে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, না স্যার, ড্যাম্প হয়ে যাবে। ড্যাম্প ওই জায়গাটায় সে আটকেও যেতে পারে, বাট এটা সত্যি বাউন্স করার আর সুযোগ নেই। একইভাবে আমি যদি পোড়া মাটির কথা চিন্তা করি, মাটি যখন পুড়ে যায় তখন সে সিরামিক হয়ে যায়। এই যে সিরামিকের উপরে যদি ফুটবলটা আমি ফেলি তাহলে সুন্দরভাবে বাউন্স করবে। এই পোড়া মাটিটা এই সিরামিক প্রোডাক্টটা কিছুদিন আগেই সে কিন্তু মাটি ছিল, মাটির উপরে যদি ফেলা হয় বাউন্স কম করবে আর একটু কম করবে। এই মাটিটা জীবনে কোনো এক সময় সে কিন্তু কাদা ছিল, তাহলে সেই কাদার উপরে যদি আমি এই ফুটবলটা ফেলি আর কিন্তু বাউন্স করবে না, সে আটকে যাবে। দ্যাট ইজ ক্র্যাক অ্যারেস্টিং। এখন তুমি কম্পেয়ার করো, একই মেটেরিয়াল, সারফেসটা যখন হার্ড করেছো হিট ট্রিটমেন্টে সেটা হয়ে গেছে জাস্ট লাইক সিরামিক। সারফেসের নিচেই তোমরা জানো যে সারফেসে সবচেয়ে বেশি হার্ড হয়, তারপর আস্তে আস্তে নিচের দিকে হার্ডনেস কমতে থাকে, তাহলে নিচের দিকে ক্র্যাকটা প্রপাগেট করবে ঠিকই, বাট অত ফাস্ট প্রপাগেশন হবে না, বিকজ হার্ডনেস সেখানে কম। এরপরে যদি এই প্রোডাক্টটার ভিতরে আরো যায়, যা সিরামিক্সের মতোই আউট, এক সময় সে সিরামিক হয়ে গেল, তারপরে সে এর আগে মাটি ছিল, এর আগে সে কাদা ছিল। এখন এই মেটালের ক্ষেত্রে ভিতরে কোরটা জাস্ট লাইক ক্লে সে বিহেভ করবে, কাদা মানে মাডের মতো সে বিহেভ করবে। তার মানে ক্র্যাকটা সারফেস দিয়ে দ্রুত যাবে, সাবসারফেসে কম দ্রুত যাবে, আর যখনই সে কোরের ভিতরে ঢুকে যাবে, টাচ করবে, তখনই সে আটকে যাবে। এটাকে বলা হয় ক্র্যাক অ্যারেস্টিং। তাহলে এই সব জিনিসগুলোকে সামনে রেখে আমরা এমন একটা হিট ট্রিটমেন্ট প্রপোজ করেছি বা সায়েন্টিস্টরা প্রপোজ করেছেন, যার কারণে আমাদের সমস্ত পারপাস গুলো সার্ভ করে। সার্ভিস যে কন্ডিশন সেটাও সার্ভ করে, তার প্রোডাক্টটার লংজিভিটির জন্য যা যা কন্ডিশন দরকার সেটাও সার্ভ করে, সেফটির জন্য যা দরকার সেটাও সার্ভ করে। এইভাবে আসলে আমরা যারা ইঞ্জিনিয়ার, আমাদের কাজ কিন্তু ইঞ্জিনিয়ারিং মানেই কিন্তু একটা প্রোডাক্ট ইকোনমিক্যাল, লং লাইফ, safe service, security of the users, lots of side চিন্তা ভাবনা করে এই ধরনের প্রোডাক্ট বানাইতে হয়, যেটা আমরা যে হার্ডনেস দেখে এসেছি, সিকোয়েন্স করা, টেম্পারিং করা, নরমালাইজিং করা, সব ক্ষেত্রে কিন্তু সেটা সারফেস থেকে কোর পর্যন্ত একই রকমের অ্যানিলিং করা, স্টেরিলাইজিং করা। আমরা যে চ্যাপ্টার 1 এ যে ট্রিটমেন্ট করে এসেছি সবগুলোই কিন্তু এটা মনোলিথিক টাইপের, সারফেস থেকে কোর পর্যন্ত সব জায়গায় একই ধরনের মোর অর লেস একই রকমের মাইক্রোস্ট্রাকচার হয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু অ্যাপ্লিকেশনে ওই ধরনের প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব হয় না। বুঝা গেছে? কারো সমস্যা আছে? বুঝতে পারো নাই? সারফেস হার্ডনিংটা তো ইউজুয়াল যে মার্টেন সাইড ফর্ম করা হয় সেভাবে ফর্ম করলে কি ক্ষতি হতো? সেক্ষেত্রে তো সারফেসটাই হার্ড হতো। ওটা পরে, আমি কিন্তু পড়াই নাই এখনো, যেটা পড়াই নাই সেটা এখন বলা যাবে না, আগে পড়াই। আমি এখন পর্যন্ত যতটুকু ডিসকাস করেছি সেখানে তোমাদের কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? ফিলোসফিক্যাল দিকটা যেটা এই ধরনের ট্রিটমেন্টের, যা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, সেখানে কারো কোয়ারি আছে কিনা?
এনিবডি? হ্যাঁ, বলেছিলাম যে হার্ড সারফেস, উইয়ার রেজিস্ট্যান্ট সারফেস, তাহলে নিশ্চয়ই এই প্রোডাক্টটা এমন জায়গায় ব্যবহার করা হবে যেখানে ঘষাঘষির ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আসলে এই ঘষাঘষির ব্যাপার আছে। অ্যাপ্লিকেশনের দিকে একটু তাকাও। শ্যাফট, একটা অ্যাপ্লিকেশন হচ্ছে শ্যাফট, আরেকটা অ্যাপ্লিকেশন গিয়ার, বল বিয়ারিং সিস্টেম। এগুলো যদি আমরা প্রোডাক্টের দিকে তাকাই, এগুলো আমরা দেখতে পারি। শুধু এখানেই না, সীমাবদ্ধ না, আরো অনেক অনেক তোমার প্রোডাক্ট আছে, অনেক অনেক প্রোডাক্ট আছে। এখানে দেখো, এটা হচ্ছে গিয়ার, ট্রান্সমিশন গিয়ার, এটা একটা ট্রান্সমিশন গিয়ার, এখানে দেখো ট্রান্সমিশন গিয়ার, এটা হচ্ছে হেলিক্যাল শ্যাফট, এগুলো দেখতে পাচ্ছ, এটাও একটা ট্রান্সমিশন গিয়ার। এগুলো সবগুলোই আসলে ম্যাটিং সারফেস থাকে, একজন আরেকজনের সাথে রিলেটিভ মোশন থাকে, এবং সেখানে সেই রিলেটিভ মোশন ইন্টারফেসের ফ্রিকশনের কারণে সে ক্ষয় হয়ে যায়। আর যদি দ্রুত ক্ষয় হয়ে যায় সারফেসটা, প্রোডাক্টটা যতই বড় হোক না কেন, সারফেসে যদি সার্টেন লিমিটের একটু ক্ষয় হয়ে যায়, লিমিটটা ক্রস করে যায়, সেখানে কিন্তু জার্কিং হবে, ঢক ঢক শব্দ করবে। দেখবা তোমরা যদি পুরাতন ছোটখাটো স্টিল মিলে যদি কখনো ভিজিটে যাও, গিয়ে দেখবা তাদের রোলিং মিল গুলো ঢক ঢক শব্দ করে চলতেছে। আর যদি ভালো কোম্পানির স্টিল মিলে যাও, গিয়ে দেখবা সো স্মার্ট, ঢক ঢকের কোনো স্কোপই নাই, এত দ্রুত চলতেছে যে শুধু শাসা শব্দ ছাড়া কোনো শব্দ পাবা না। তার মানে তাদের রোলার গুলো প্রতিনিয়ত চেঞ্জ করা হয় যাতে ঢকঢক শব্দ না করে। ঢকঢক শব্দ করলে আরেকটা সমস্যা আছে, এনার্জি কনজাম্পশন বেশি হয়। তো প্রোডাকশনের ক্ষেত্রে ইকোনমিক্যাল এনার্জি কনজাম্পশন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমাদের দেশের, আমরা কিন্তু সৌদি আরব না যে অলমোস্ট ইলেকট্রিসিটি ফ্রি, অলমোস্ট তেল ফ্রি, আমরা কিন্তু ওইরকম না। আমাদের তেলের দাম যদি বলো, তেলের দাম জাপানে এই মুহূর্তে যে টাকায় তেল বিক্রি হচ্ছে, জাপানে ডিজেল এবং পেট্রোল যে দামে বিক্রি হচ্ছে, অলমোস্ট কাছাকাছি দামে বাংলাদেশে পেট্রোল বিক্রি হয়। বুঝতেই পারতেছ, এই জন্য কিন্তু বাংলাদেশে যে ধরনের আমাদের পার ক্যাপিটা ইনকাম, তার চেয়ে আমাদের দেশে লাইফ এক্সপেন্সিভ। কারণ ফুয়েল কস্টিং ইজ নাম্বার 1 প্যারামিটার টু কন্ট্রোল দি এক্সপেন্স অফ এভরিডে লাইফ। কারণ সবজি নিয়ে আসবা চুয়াডাঙ্গা, আমাদের এলাকায় মাঠে যদি যাও দেখতে পারবা সবজি আর সবজি, সবুজ মাঠ, শুধু সবজি, সবজি তুলতেছে, ট্রাক ভরে ঢাকায় নিয়ে আসতেছে। এই যে সবজি আসতেছে চুয়াডাঙ্গা থেকে 300 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া করে ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থেকে আসে। ফুয়েল কস্টিং বেশি হওয়ার কারণে আমাদের গ্রামে এখন তোমার পটল বিক্রি হচ্ছে 7 টাকা করে, 7 টাকা করে পটল বিক্রি হচ্ছে। আর আমি এই যে পলাশী বাজারে কিনলাম 50 টাকা করে। কোথায় 7 টাকা, কোথায় 50 টাকা? লাইফ অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে বিকজ অফ ফুয়েল কনজাম্পশন। এই জন্য বলছি, যেখানেই যাবা, যেখানে কাজ করবা, ফুয়েল ইকোনমি প্রোডাকশনের জন্য এনার্জি কনজাম্পশন অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল দরকার। এখন যদি ঢকঢকা মিল হয়, এই মিলটা যে জার্কিং করতেছে, জার্কিং করানোর জন্য কিন্তু এনার্জি লাগে। তোমাকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে তুমি নড়বা, যে ধাক্কা দিচ্ছে সে কিন্তু কিছু এনার্জি তার লস হচ্ছে, সেই এনার্জি লস করে তোমাকে ধাক্কা দিচ্ছে, ফলে তুমি তখন নড়ছো। এইভাবে যদি অ্যাডিশনাল ভাইব্রেশন মিলে হয়, তাহলে সেখানে এনার্জি কনজাম্পশন বেশি হবে। তার কারণে যেটা আমি বলছিলাম যে এমন এটা বড় এক একটা প্রোডাক্ট, মনে করো যে 1/2 টন 500 কেজি এক একটার ওজন, তাতে কি হয়েছে যদি এই গিয়ারের এই জায়গাটায় 2 মিলিমিটার ক্ষয় হয়ে যায়, অনলি 2 মিলিমিটার ক্ষয় হয়ে যায়, তাহলে এই প্রোডাক্টটা ইউজলেস। এটার আর কোনো ব্যবহার নেই, এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে নতুন একটা নিয়ে আসবে, আরে কি হবে তখন? স্ক্র্যাপ হয়ে যাবে।
দেখছো যে আমাদের এই ধরনের হিট ট্রিটমেন্টের কত ইম্পর্টেন্স। আর এইরকম বাংলাদেশে তোমরা জানো কি জানি না, যে প্রোডাক্ট গুলো তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, এইরকম প্রোডাক্ট বাংলাদেশে মিনিমাম $5 বিলিয়ন মার্কেট, $5 বিলিয়ন। কত ট্রাক, প্রত্যেকটা ট্রাকেরই কিন্তু স্পেয়ার পার্টস গিয়ার লাগে। রোলিং মিলে যাও, এক একটা রোলিং মিলের এক একটা রোলারের ওজন আছে 2 টন পর্যন্ত, রোলার আছে 5 টন আছে। আবুল খায়েরের 6 হাই মিল আছে। যদি ফ্ল্যাট রোলিং মিলে যাও, হেউটিনের কারখানায় যাও, বাংলাদেশে অনলি 6 হাই মিল জার্মান থেকে নিয়ে আসছে। সেই রোলারের এক একটা রোলারের ওজন 5 টন। তাহলে চিন্তা করো, সেই রোলারটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, এই রোলারটার দামই কিন্তু 7 কোটি 8 কোটি টাকা। এটা কিন্তু লাখ না। 5 টন ওজন হইলে 5 টন স্টিলের দাম কিন্তু 3.5 লক্ষ টাকা। কিন্তু ওই রোলারটা কিনে নেয় তাকে 7 কোটি টাকা দিয়ে, এক একটা রোলার। তাহলে বুঝতেই পারতেছো ভ্যালু অ্যাডিশন কারে কয়। গত ক্লাসে বলেছিলাম যে জার্মান কখনো রডের জন্য র মেটেরিয়াল বিক্রি করবে না। তারা তোমার 5 টনের একটা রোলার বিক্রি করবে 5 কোটি 6 কোটি টাকায়। কেন সে ওই জিনিসটা বিক্রি করতে যাবে? তার মানে আমাদের দরকার টেকনোলজি, আমাদের দরকার হচ্ছে কোয়ালিটি ম্যান পাওয়ার। হ্যাঁ, হাইটেক প্রোডাক্ট বানিয়ে যদি আমি দিতে পারি, আমার বাইরে বিক্রি করার দরকার নাই। আমি আমার লোকাল মার্কেটে আমি সেল করতে চাই কম্পিটিটিভ প্রাইস এবং কম্পিটিটিভ লাইফ প্যাটার্ন হিসাব করে। আদারওয়াইজ নিবে না। ওই দেশে বলে লাভ নাই যে তোমার প্রোডাক্ট চলবে 3 মাস আর একজনের চলবে 3 বছর, ওইটা হবে না। ওই 3 বছর যে চলবে তার যদি দাম 1 কোটি হয় তাই কিনবে। আর তুমি যদি তোমার দাও মনে করো যে 3 মাস চলবে, এটার দাম 2 লাখ, তাও মানুষ নেবে না। কারণ এই প্রোডাক্টটার সেফটি নাই, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, যে কোনো মুহূর্তে মিল বন্ধ হয়ে যাবে। মিল বন্ধ মানে প্রোডাকশন বন্ধ, আর একদিন প্রোডাকশন বন্ধ মানে ওই 1 কোটি টাকা শেষ। লটস অফ প্যারামিটার হিসাব করতে হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য। যাই হোক, এইরকম আরো প্রোডাক্ট আছে। এখানে কোনো বল বিয়ারিং সিস্টেম নাই, দেখতেছই কোনো বল বিয়ারিং সিস্টেম। এখন বল বিয়ারিং সিস্টেমের অটোমেশন মানেই বল বিয়ারিং সিস্টেম। গিয়ার চলবে কি দিয়ে? গিয়ার চালাইতে হলো বল বিয়ারিং সিস্টেম। সেটা কিন্তু এখানে নাই। কিছু প্রোডাক্টের এখানে ছবি দেওয়া হয়েছে। এরকম আরো শত শত প্রোডাক্ট আছে যেগুলো সারফেসটাকে হার্ড করতে হয়। আসো আমরা তাহলে এই ধরনের হিট ট্রিটমেন্ট কিভাবে করতে পারি, এই ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল কিভাবে করতে পারি। একটা আসে, প্রথমে আমরা কোটিং দিতে পারি। তোমরা 343 তে পড়ে এসেছো, 343 পড়ে আসার কথা। সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং করে দিতে পারি। আর কি করতে পারি? ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, এইভাবে করতে পারি। আরেকটা টেকনিক হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, এভাবে করতে পারি। এবার আয়ন মিক্সিং, হার্ড ফেসিং, যেটা তোমরা 351 অথবা ওয়েল্ডিং এ করে আসার কথা। হার্ড ফেসিং, নন ডিফিউশন, এটা ওয়েল্ডেড ওভারলে। তারপরে থার্মাল স্প্রে, এটাও তোমরা ওয়েল্ডিং এর ওই কোর্সের সাথে করে আসার কথা। এগুলো সব পড়া হয়ে গেছে। ইলেকট্রোপ্লেটিং, ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, কেমিক্যাল ভেপার ডিপোজিশন, আয়ন মিক্সিং, হার্ড ফেসিং, ওয়েল্ডিং অফ ওয়েল্ডেড ওভারলে, থার্মাল স্প্রে, এগুলো সব পড়া হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা পড়ব, ডিফিউশন মেথডে কিভাবে সারফেসটাকে হার্ড করা যায়, অথবা নন ডিফিউশন বাট সিলেক্টিভ হার্ডেনিং কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তার ভিতরে অনেকগুলো টেকনিক আছে। প্রথম সহজ, পৃথিবীতে প্রথম এবং সহজ, এখনো সহজ, এটা হচ্ছে কার্বিউরাইজিং, নাইট্রাইডিং, কার্বোনাইট্রাইডিং। কার্বিউরাইজিং মানে কি? কার্বন অ্যাড করে যদি আমি হার্ড করতে পারি তার নাম কার্বিউরাইজিং। নাইট্রোজেন অ্যাড করে নাইট্রাইডিং,
কার্বোনাইট্রাইডিং নাম দেখেই বুঝতে পারতেছো, কার্বন এবং নাইট্রোজেন এট দি সেম টাইম। নাইট্রোকার্বোরাইজিং এটাও দেখতেছো, নাইট্রোজেন এবং কার্বন এট দি সেম টাইম। যেখানে কার্বোনাইট্রাইডিং একটু পার্থক্য আছে, এই জায়গাটায় কার্বন ডমিনেটিং। নাইট্রোকার্বোরাইজিং নাইট্রোজেন। হ্যাঁ কিছু বলতেছ? তারপরে আসতেছে বোরাইডিং, টাইটানিয়াম কার্বন ডিফিউশন, টয়োটা ডিফিউশন। দেখছো টয়োটা সেই কোকা কোলার মতো, স্প্রাইটের মতো কতই উঠলো মার্কেটে, আরসি কোলা, লেমন কোলা, বাবল আপ, ডাবল আপ, প্রাণ আপ, কত কিছুই হচ্ছে। বাট স্প্রাইট কোকা কোলার যে ফ্লেভার, এটা কিন্তু পৃথিবীতে কেউ কোনো জায়গায় আনতে পারে না, ইউনিক। একইভাবে টয়োটা যারা গাড়ি বানায়, তারা এমন একটা টেকনিক সারফেস হার্ডেনিং এর বের করেছে, যেটা এখনো পর্যন্ত কেউ কপি করতে পারে নাই। করে তার মতো কি কি আছে সেটা সে দেখে করার চেষ্টা করে, বাট যেমন লেমন কোলা আমরা বানানোর চেষ্টা করেছি, কিন্তু স্প্রাইটের মতো হয় না। এক্স্যাক্টলি টয়োটা ডিফিউশন প্রসেসে তারা যেভাবে যে কোয়ালিটির এই সারফেস হার্ডেনিংটা করে দেয়, সেটা আমাদের পক্ষে, পৃথিবীর কারো পক্ষে এটা করা সম্ভব হয় নাই, কপি করতে পারে নাই। এই জন্য পৃথিবীতে এখনো টয়োটা সবচেয়ে কম দামে গাড়ি পাওয়া যায়, এবং ভালো মানের গাড়ি, সেম কোয়ালিটির গাড়ি অন্য কোনো কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব নয়। সেটা টয়োটা, হোন্ডা বলো, নিসান বলো, ডাইহাটসু বলো, ভক্সওয়াল বলো, ভক্সওয়াগেন বলো, মার্সিডিজ বলো, যাই বলো না কেন, কার পক্ষে এই রিজনেবল প্রাইসে সিমিলার কোয়ালিটির গাড়ি দেওয়া সম্ভব নয়। কারণ তাদের নিজস্ব কিছু টেকনোলজি আছে, যেটা ওনারা নিজেরা R&D করে বের করেছে, এখনো এটা ডিসক্লোজ হয় নাই, ফলে অন্যরা পারে না এত কম দামে এটা দিতে। টয়োটা ডিফিউশন প্রসেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এইরকম রিসার্চ থাকতে হবে, আদারওয়াইজ আমরা এগোইতে পারবো না। সিলেক্টিভ হার্ডেনিং মেথড আরেকটা আসতেছে। সিলেক্টিভ হার্ডেনিং মেথড কি? এমন ভাবে হার্ড করব, ডিফিউশন করব না, শুধুমাত্র সারফেসটা হার্ড হয়ে যাবে, সেটাকে বলা হয় সিলেক্টিভ হার্ডেনিং। ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, লেজার হার্ডেনিং, ইলেকট্রন বিম হার্ডেনিং, আয়ন ইমপ্লান্টেশন, এই লটস অফ জিনিস আছে। আমরা চেষ্টা করব অল্প অল্প করে সবগুলো শেখার জন্য। Please move this. হ্যাঁ, ডিফিউশন এন্ড সিলেক্টিভ সারফেস হার্ডেনিং পার্থক্যটা কি? ডিফিউশন হচ্ছে যে সারফেসের কেমিক্যাল কম্পোজিশন প্রথমে চেঞ্জ করব, তারপরে হার্ড করব, এটা হচ্ছে ডিফিউশন মেথড। আর সিলেক্টিভ হার্ডেনিং মেথডটা হচ্ছে যে তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করার প্রয়োজন নাই, তার যে কেমিক্যাল কম্পোজিশন আছে সে সাফিশিয়েন্ট টু বি হার্ডেন্ড, কিন্তু হার্ড করার সময় এমন ভাবে ব্যবস্থা নিব যাতে সারফেসে হার্ড হয়, ভিতর টের না পায়। এটা আবার কেমন কথা, এটা নতুন মতো মনে হতে পারে, আমরা সেটা দেখব। হ্যাঁ, সারফেসকে হার্ড করব, ভিতরটা টের পাবে না, এরকম টেকনিক হচ্ছে সিলেক্টিভ সারফেস হার্ডেনিং। সিলেক্টিভ সারফেস হার্ডেনিং এগুলো আমরা ডিসকাস করবো আর কি। ফার্স্ট ওয়ান যেটা বলছিলাম, ডিফিউশন
এখানে আমরা কার্বন দিয়ে, নাইট্রোজেন দিয়ে, বোরন দিয়ে এটা আমরা তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করব অথবা কম্বিনেশন দিয়ে চেঞ্জ করব, এটা আপ টু ইউ। যে এটা করবে তার উপরে নির্ভর করবে সে কি দিয়ে করতে চাচ্ছে। যে কোনো একটা জিনিসে করা সম্ভব। এরপরে এখন আরেকটা প্রশ্ন যে স্যার কখন আমরা ডিসক্রিপশন করব, কখন আমরা সিলেক্টিভ করব? সেটা হচ্ছে যে ডিফিউশন করব তখন যখন ওই মেটেরিয়ালের ভিতরে যথেষ্ট পরিমাণ অ্যালয় থাকবে না এবং তাকে কনভেনশনাল মেথডে হার্ড করা সম্ভব নয়। সেটা কতটুকু? এই যে দেখতে পাচ্ছ 0.25% কার্বনের নিচেই যদি থাকে তাহলে কিন্তু হার্ডেনিং করে ভালো মতো হার্ডনেস পাওয়া সম্ভব হয় না। 0.25, যদিও আমরা বলতেছি 0.25, আসলে সত্যিকার অর্থে 0.25 কে কোয়েন্স করলে কিছু হার্ডনেস আসে। এই যে 0.25 কিছু হার্ডনেস আসে, বাট এই ধরনের অ্যাপ্লিকেশনে যেখানে উইয়ার রেজিস্ট্যান্স বাড়াতে হবে সেই সমস্ত ক্ষেত্রে এই 0.25 কার্বন থাকলে আসলে ওই লেভেলের হার্ডনেসটা আসে না। এই জন্য বলা হয়, যদিও সায়েন্স বলে 0.25%-এর উপরে কার্বন থাকলেই তাকে হার্ড করা যায়, বাট ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশন, ট্রিবোলজি নতুন একটা ওয়ার্ড, এটা হচ্ছে যেখানে ঘষাঘষি, ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশন এই ওয়ার্ডটা বলার সাথে সাথেই তুমি বুঝে যাবে এমন কিছু অ্যাপ্লিকেশন যেখানে ম্যাটিং সারফেস আছে, ম্যাটিং সারফেসের ভিতরে রিলেটিভ মোশন আছে এবং দুইজনের মাঝখানে একটা সার্টেন প্রেসার কাজ করে। এক কথাই ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই 0.25% কার্বন থেকে যতটুকু হার্ডনেস আমরা অ্যাচিভ করতে পারি, দ্যাট হার্ডনেস ইজ নট সাফিসিয়েন্ট ফর টু সার্ভ দ্য রিকোয়ারমেন্ট। এই জন্য বলা হচ্ছে মিনিমাম 0.4%। এইটা আমাদেরকে গেইন করতে হবে। যদি তার ভিতরে 0.4% কার্বন থাকে, দ্যাটস ওকে, এনাফ টু বি হার্ডেন। আর যদি না থাকে তাহলে আমাদেরকে এই পরিমাণ কার্বন, অ্যাটলিস্ট এই পরিমাণ কার্বন ডিফিউশনের মাধ্যমে সারফেসে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আমরা ডিফিউশন করব, তারপরে হার্ডেনিং করব। এই হচ্ছে দুইটা টেকনিকের পার্থক্য, সিলেক্টিভ হার্ডেনিং আর একটা হচ্ছে ডিফিউশন কন্ট্রোল হার্ডেনিং। এখন যে সারফেস তো সব হার্ড হলো, সারফেস থেকে সাবসারফেসও হার্ড হবে, তাহলে কতটুকু ডেপথ পর্যন্ত হার্ড হবে এটা নির্ভর করবে টাইমের উপরে। আর কিছু আদার প্যারামিটার আছে, কে দিয়ে ওই সব প্যারামিটার গুলো এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কত টেম্পারেচারে করতেছি, কোন মিডিয়ায় করতেছি, সলিড মিডিয়ায় করছি না গ্যাস মিডিয়ায় করছি না লিকুইড মিডিয়ায় করছি, এগুলো আরো অনেক প্যারামিটার চলে আসবে। এই জন্য সবগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কে এর ভিতরে। আর টাইম, এখানে টাইম যত টাইম দিবা তত তার স্টেপ বাড়তে থাকবে, এটাই নিয়ে। এবার আমরা দেখি যে আমাদের যে হার্ডনেস আছে, সারফেস হার্ডেনিং করে সোফা যত প্রোডাক্ট বানানো সম্ভব সেই প্রোডাক্টের ভিতরে একটা কম্পারেটিভ স্টাডি। এখানে দেখো যে একটা স্টিল, আনট্রিটেড স্টিলের ভিতরে আনট্রিটেড স্টিলের সারফেসের হার্ডনেস, ভিকার হার্ডনেস HV, ভিকার হার্ডনেস ভিকার, এটা 500 কম। সারফেসের হার্ডনেস কম। এরপর যদি কনভার্জিং করি হার্ডনেস বেড়ে যায়। যদি ফেরাইটিক নাইট্রোকার্বনাইজিং করি
তাহলে আরেকটু বাড়ে। হার্ড এন্ড টুল স্টিল, আমরা এই যে কনভেনশনাল হিট ট্রিটমেন্ট করে যতটুকু হার্ড করতে পারি সেটা এই, কিন্তু লিমিটেশন হচ্ছে এর সারফেসের হার্ডনেস এবং ভিতরের হার্ডনেস সবই সমান হয়ে যায়, যেটা এই ধরনের পার্টিকুলার অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায় না। এরপরে আসছে নাইট্রাইটেড অ্যালয় স্টিল, নাইট্রাইটিং করা, তাহলে হার্ডনেস আরেকটু বেড়ে যাচ্ছে। এরপর আসছে হার্ড ক্রোম প্লেট, তোমরা 343 তে পড়েছো ক্রোমিয়াম প্লেট, অনেক সময় ডেকোরেটিভ ক্রোমিয়াম প্লেটিং হয়। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্রোম প্লেটিং, সেটা থেকে হার্ড ফেসিং বলা হয়, হার্ড প্লেটিং বলা হয়, হার্ড ক্রোম প্লেট। তোমাদের ইলেকট্রোলাইট যেটা ব্যবহার করা হয় ক্রোম প্লেটিং এর জন্য, তার কেমিক্যাল কম্পোজিশন, পটেনশিয়াল এবং ইলেকট্রিসিটি ফ্লো এবং বাথ টেম্পারেচার যদি কন্ট্রোল করা হয়, তাহলে সেখানে সফট ডেকোরেটিভ প্লেটিং না হয়ে সেটা হার্ড ক্রোম প্লেটিং হয়ে যাবে। এটা প্যারামিটার চেঞ্জের ব্যাপার। এরপর আছে টাংস্টেন কার্বাইড কোবাল্ট কোটিং, বোরোনাইজড মাইল্ড স্টিল, বোরন কোটিং, তারপরে বোরোনাইজড টুল স্টিল, ক্রোমিয়াম নাইট্রোজেন কোটিং, টাইটানিয়াম নাইট্রোজেন কোটিং, এইভাবে অনেক ইনকোনেল হ্যাস্টালয় কোটিং, টাইটানিয়াম কার্বোনাইট্রাইড কোটিং, টাইটানিয়াম ডিফিউশন করে লট, মানে যত তুমি টেকনিক ব্যবহার করবা, যত সায়েন্স টেকনোলজি থাকবে, তত আস্তে 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 যত পয়সা খরচ করবে আস্তে আস্তে তোমার সার্ফেসের হার্ডনেস বেড়ে যাবে। দেখো একটুখানি খেয়াল করে দেখো, যেটার হার্ডনেস ছিল 250, সে 250 হার্ডনেসটা আমরা নিয়ে যেতে পারি 3500। কত গুণ একটু খেয়াল করে দেখো, 12 গুণ, 13 গুণ, 14, 15 গুণ পর্যন্ত হার্ডনেস বাড়ানো সম্ভব। দরকার R&D, দরকার রিসার্চ। যেটা আমরা বলি, আমরা বাংলাদেশে স্টিল বানাই 500 ইল্ড স্ট্রেংথে, জাপান কিছুদিন আগে একটা স্টিল বানিয়েছে 6200 যার ইল্ড স্ট্রেংথ। চিন্তা করতে পারো, তাহলে ওই স্টিল যদি লাগে 1 টন, বাংলাদেশের ইকুইভ্যালেন্ট স্টিল লাগবে কিন্তু 12 টন। চিন্তা করো ওই বিল্ডিং গুলো কত হালকা হবে, কত স্মার্ট বিল্ডিং হবে, কত ভূমিকম্প রোধী হবে। এটা কিন্তু জাপান রাতারাতি করে নাই। জাপানের স্টিলের রিসার্চ 100 ইয়ার্স অফ স্টিলের রিসার্চ। আর তারা স্টিলটাকে তারা আসলে যে যে সাইডের উপরে ভর করে তাদের এই পৃথিবীতে তাদের এই অবস্থান, সেই জিনিসগুলোকে তারা কিন্তু প্রচন্ড রকমের সম্মান করে এবং ওই ডে পালন করে। আমাদের দেশের মতো না, আমাদের দেশের সরকার চেঞ্জ হয়ে গেলে ডে চেঞ্জ হয়ে যায়। ও দেশের সরকার কত আসে কত যায়, ওই ডে কোনোদিন চেঞ্জ হয় না, একটা ডেও চেঞ্জ হয় না। ওরা এই আয়রন ডে পালন করে। হ্যাঁ, আয়রন ডে, কারণ আয়রন তাদের জীবনে, নিপ্পন স্টিল, সুমিতোমো, তারপরে জেএফ স্টিল, তারা এই বিজনেস করে ফরেন কারেন্সি নিয়ে এসে জাপানের চেহারা পাল্টে দিয়েছে এই আয়রনের ব্যবসা করে। তো এই জন্য তারা আয়রনকে স্মরণ করে, আয়রন ডে পালন করে। আরেকটা আছে সমুদ্রে, ওদেরকে তো ন্যাচারাল রিসোর্স নাই, গ্যাস নাই, তেল নাই, মিনারেলস নাই। ওদের দুইটা, একটা আরেকটা মিনারেলস আছে, মিনারেলস না, রিসোর্স, দ্যাট ইজ সমুদ্র। মাঝখানে একটা দেশ, চারিদিকে সমুদ্র। সেই সমুদ্র থেকে তারা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ ধরে। সেই মাছ কিন্তু জাপানিজদের প্রধান খাবার, প্রোটিনের সোর্স। এত ভ্যারাইটিস ফিশ, এই জন্য তারা একটা দিন সমুদ্রের ধারে চলে যায়, দ্যাট ইজ গভর্নমেন্ট হলিডে। সমুদ্রের ধারে গিয়ে সমুদ্র ডে পালন করে তারা। দেখছো প্রকৃতি তাদেরকে যে যে প্যারামিটার, যে যে সোর্স তাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে, সেই ডে গুলো পালন করে এবং শত বছর ধরেই পালন করে। তাদের কোনোদিন এই ডে চেঞ্জ হয় না। আমরা কিন্তু রাতারাতি চেঞ্জ করে ফেলি, এই জন্য আমাদের ভাগ্যেরও পরিবর্তন হয় না। আমাদের অনেক আছে,
আমাদের মাঠে যে সুন্দর আবাদ হয়, আমাদের গ্যাস ছিল, কিছু তেলও ছিল, আমাদের সমুদ্রও ছিল, আর আমাদের মাঠে একটা গাছ, একটা বীজ যদি ভুল করেও পড়ে যায়, সেখান থেকে গাছে ফল দেওয়া শুরু করে। কত ভাগ্যবান আমরা, তাও আমরা কিছু করতে পারছি না। যাই হোক, এখন আসো আমরা যদি এই যে সারফেস হার্ডেনিং করি, সারফেসে যদি প্লেটিং করি, তাহলে সারফেসের এবং সাবসারফেসে রেসিডুয়াল স্ট্রেসের চেঞ্জ হয়ে যায়। একটা মেটেরিয়ালসের ইনিশিয়ালি যে ধরনের রেসিডুয়াল স্ট্রেস থাকে, তারপরে যদি হার্ড করি, ডিফিউশন কোটিং করি বা এমনি কোটিং করি, তাহলে সেখানে তার সারফেস এবং সারফেসে সাবসারফেসে রেসিডুয়াল স্ট্রেসের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়। কখনো কখনো এই রেসিডুয়াল স্ট্রেস আমাদের জন্য নেগেটিভ ভূমিকা পালন করে, কখনো কখনো পজিটিভ ভূমিকা পালন করে। নেগেটিভ ভূমিকা যদি পালন করে, তার মানে বুঝতেছই আমার প্রোডাক্টটা তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। পজিটিভ ভূমিকা পালন করলে ওই মেটেরিয়ালসে যতটুকু তোমার লোড সহ্য ক্ষমতা আছে, তার চেয়ে বেশি সে লোড সহ্য করতে পারবে। এই জন্য বলা হচ্ছে পজিটিভ ভূমিকা। এখন যদি ডিফিউশন করে করা হয়, ডিফিউশন মেথড, এনি ডিফিউশন মেথডে যদি আমরা সারফেসটাকে হার্ড করি, তাহলে সেখানে দেখা গেছে কম্প্রেসিভ রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ হয়। এমনি কিন্তু মেটেরিয়ালের রেসিডুয়াল স্ট্রেস ফ্রি থাকে, নিউট্রাল থাকে। যদি তার উপরে কাজ করা হয়, হিট ট্রিটমেন্ট করা হয়, কোল্ড ওয়ার্কিং করা হয়, যাই করা হয়, তখন তার রেসিডুয়াল স্ট্রেসের স্ট্যাটাস চেঞ্জ হয়। যদি ডিফিউশন, যেটা আমরা বললাম একটু আগে আমরা পড়বো, কার্বোনাইজিং, নাইট্রোকার্বোনাইজিং, কার্বোনাইট্রাইডিং, এরা সবই ডিফিউশন প্রসেস। আর এই ডিফিউশন প্রসেস হওয়ার কারণে এ ঢুকে গিয়ে আমাদের জন্য পজিটিভ ভূমিকা একটা পালন করে। সে কারণ হচ্ছে এই যখন ভিতরে ঢুকে যায়, তখন ওখানে রেসিডুয়াল স্ট্রেসের স্ট্যাটাসটা হয় হচ্ছে কম্প্রেসিভ। আর তোমরা জানো 3 to 1 এ পড়ে আসার কথা, কোনো মেটেরিয়ালই ফেল করে না যদি ওই মেটেরিয়ালের ভন মিসেস ইল্ডিং ক্রাইটেরিয়া, ট্রেসকা ইল্ডিং ক্রাইটেরিয়া যদি পড়ে আসো, মনে থাকে, তাহলে দেখবা সবসময় বলা হচ্ছে যে ওই মেটেরিয়ালটা যখন ইল্ড স্ট্রেংথটা ক্রস করে, তখন সেই মেটেরিয়ালটা ফেল করা শুরু করে। তাহলে যদি ইল্ড এটা কিন্তু টেনসাইল লোড, তাহলে যদি আমি কোনো সিস্টেমের ভিতরে আগে থেকে কিছু কম্প্রেসিভ লোড ঢুকিয়ে দিতে পারি, তাহলে এখন যদি টেনসাইল লোড অ্যাপ্লাই করি, যতক্ষণ পর্যন্ত ওই প্রোডাক্টের উপরে সমপরিমাণ কম্প্রেসিভের সমপরিমাণ লোড অ্যাপ্লাই না করব, ততক্ষণ পর্যন্ত ওই প্রোডাক্টটা মনে করবে যে আমার উপরে কোনো লোড নাই। এই নেগেটিভ লোডটাকে আগে পজিটিভ মানে জিরো করতে হবে, তারপরে জিরো যখন হয়ে যাবে, তারপর থেকে এর উপরে লোড পড়া শুরু হবে, ইফেক্টিভ লোড পড়া শুরু হবে। তার মানে এতক্ষণ পর্যন্ত যে লোডটা তুমি দিয়েছো, এটা ফাউল, সে খেয়ে ফেলেছে, কিন্তু প্রোডাক্ট বুঝে নাই, কম্পোনেন্ট বুঝে নাই। এটাই হচ্ছে পজিটিভ লোড। আর যদি তুমি ইলেকট্রোপ্লেটিং করো, ফর এক্সাম্পল কপার ইলেকট্রোপ্লেটিং যদি করো, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সেটা পজিটিভ না হয়ে নেগেটিভ হবে, কারণ এখানে টেনসাইল কম্প্রেসিভ রেসিডুয়াল স্ট্রেস তৈরি হয়, টেনসাইল রেসিডুয়াল স্ট্রেস তৈরি হয়। তাহলে একটু আগে যেটা বললাম যে প্রোডাক্ট ফেল করে টেনসাইল লোডিং এর কারণে, যদি টেনসাইল লোডিং এর কারণে প্রোডাক্ট ফেল করে, আর এর ভিতরে যদি প্লেটিং এর কারণে যদি 2, 10, 20, 50 টেনসাইল লোডিং রেসিডুয়াল হিসেবে থেকে যায়, তাহলে প্রথমে আমি যখন লোড 1 অ্যাপ্লাই করতেছি, ইফেক্টিভ লোড কিন্তু তখন 51, কারণ 50 তার ভিতরে আগে থেকেই টেনসাইল রেসিডুয়াল স্ট্রেস রয়ে গেছে। ভ্যাকুয়াম, প্লাজমা, টাইটানিয়াম, নাইট্রোজেন কোটিং, দ্যাট ইজ পজিটিভ, এটা রেসিডুয়াল স্ট্রেস তৈরি করে কম্প্রেসিভ।
এই জন্য সে পজিটিভ ভূমিকা রাখে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কপার প্লেটিং করা হয়েছে কিসের উপরে? এটা হচ্ছে FRP, ফাইবার রিইনফোর্স পলিমার। অনেক সময় দেখবা প্লাস্টিকের উপরে কপারের কোটিং আছে, প্লাস্টিকের উপরে নিকেলের, ক্রোমিয়ামের কোটিং দেওয়া হয় ডেকোরেশন করা। এখন এই ফাইবার রিইনফোর্স পলিমার কিন্তু ডেকোরেশন না। ফাইবার রিইনফোর্স পলিমারটা এটা কিন্তু লোড বিয়ারিং ম্যাটেরিয়াল। কপার এর কোটিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফাইবার রিইনফোর্স পলিমারের উপরে এনভায়রনমেন্টের অ্যাকশনে যাতে ফাইবারের যে চেইন, যেটা কোভ্যালেন্ট বন্ডিং ইন পলিমার, সেগুলো যাতে ব্রেক ডাউন না হয় বিকজ অফ আল্ট্রাভায়োলেট রেজ, সানলাইট, হিট অ্যান্ড ময়েশ্চার। সেখান থেকে প্রোটেক্ট করার জন্যই এর উপরে কপারের প্লেটিং দেওয়া হয় অনেক ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে কপারের প্লেটিং দিলে তার উপরে দেখো এটা লাল আর নীল কিছুই না, দুই ধরনের ফাইবার রিইনফোর্স পলিমার। যে ধরনের ফাইবার রিইনফোর্স পলিমারই নাও না কেন, তার উপরে রেসিডুয়াল স্ট্রেস হবে টেনসাইল, যেটা দেখতে পাচ্ছ। এই টেনসাইল রেসিডুয়াল স্ট্রেস অ্যারাউন্ড কত? এটা 100, এটা 110, 120 পর্যন্ত, 125 পর্যন্ত এই রেসিডুয়াল স্ট্রেস হয়ে যেতে পারে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে তার লোড বিয়ারিং ক্যাপাসিটি কমে যাবে। একদিকে তুমি তার লাইফটাকে প্রোটেক্ট করতেছো ফ্রম দ্য এনভায়রনমেন্টাল অ্যাকশন, বাট এটা অ্যাপ্লাই করার সাথে সাথে তার কিন্তু লাইফ লোড ক্যারিং এর যে ব্যাপারটা কমে যাবে। অন্যদিকে দেখো, আমি যদি টাইটেনিয়াম নাইট্রোজেনের ডিফিউশন কোটিং করে দেই, সেখানে কিন্তু সারফেসে কম্প্রেসিভ লোড এর -35 MPa পর্যন্ত হতে পারে। কি আশ্চর্য, কি পরিমাণ সারফেসে রেসিডুয়াল স্ট্রেস বেড়ে যাচ্ছে এবং কম্প্রেসিভ। আর এইটা যদি ঘটে, এই ধরনের সারফেস কখনো ক্র্যাক হবে না, ভেরি ভেরি ডিফিকাল্ট ক্র্যাকিং এর ক্ষেত্রে। আসো আমরা এবার রিয়েল দিতে যাই। কার্বিউরাইজিং বলেছি, কার্বিউরাইজিং অ্যাডিশন অফ কার্বন। কার্বন অ্যাড করব কোথায়? যার ভিতরে কার্বন আছে কম, লো কার্বন স্টিল। সেই লো কার্বন স্টিলটার ভিতরে আমি কার্বন ঢুকিয়ে তার হার্ডেনাবিলিটি বাড়ানোর চেষ্টা করব একটা সার্টেন ডেপথ পর্যন্ত। কত ডেপথ পর্যন্ত? যে ডেপথ পর্যন্ত আমার হার্ডনেস দরকার, যে ডেপথ পর্যন্ত ক্ষয় হয়ে গেলে প্রোডাক্টটা ইউজলেস হয়ে যাবে, সেই ডেপথ পর্যন্ত। বেশিও করবো না, কমও করবো না। এটাই আমার টার্গেট। কি করব? তাকে অস্টেন্টাইজ করব 850 থেকে 950, ডিপেন্ডিং অন কার্বন পার্সেন্টেজ অফ দ্য ইনিশিয়াল ম্যাটেরিয়াল। এরপরে কার্বন ঢুকিয়ে নিব হার্ডেনিং ইন হাই কার্বন জোন অন পয়েন্ট। এখন মনে করো যখনই এই প্রোডাক্টের ভিতরে কার্বন ঢুকে গেল, কার্বন কোরের ভিতরে আছে কত? কম, মনে করো 0.2% আছে, যেটা দিয়ে তাকে কোয়েঞ্চ করলেও তার ভিতরে হার্ডনেস আসা সম্ভব নয়। সেই রকম একটা স্টিলের সারফেসে আমি এই কার্বন বাড়িয়ে দিয়েছি একটা সার্টেন ডেপথ পর্যন্ত। যে ডেপথ পর্যন্ত 0.4% কার্বন মানে আমি দিব, কোন ডেপথ পর্যন্ত? যে ডেপথ পর্যন্ত আমার সিগনিফিকেন্ট হাই হার্ডনেস দরকার, সেই ডেপথ পর্যন্ত হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে টাইম, টেম্পারেচার এবং বাথ কেমিক্যাল কম্পোজিশন কন্ট্রোল করে আমি ওই ডেপথ পর্যন্ত কার্বন ঢুকিয়ে দিব 0.4%। এরপরে যদি আমি কোয়েঞ্চ করি তাহলে কি হবে? কোয়েঞ্চ করলে যেটা হবে, যে পর্যন্ত তার কার্বন 0.4 আছে সেই পর্যন্তই সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হার্ডনেস সেখানে আসবে, অন্য জায়গাগুলো তারপর থেকে আর হার্ডনেস বেশি আসবে না। এটাই হচ্ছে কার্বোরাইজিং এর টেকনিক। এটা কার্বোরাইজিং আমি অনেকভাবে করতে পারি। গ্যাস মেথডে করতে পারি, অ্যাটমসফেরিক গ্যাস, প্লাজমা গ্যাস, ভ্যাকুয়াম গ্যাস করতে পারি, লিকুইড মিডিয়ায় করতে পারি, সেটাতে লিকুইড সল্ট দিয়ে যার ভিতরে কার্বন আছে, সলিডের ভিতরে করতে পারি, সেটা হচ্ছে প্যাক কার্বোরাইজিং, কয়লা দিয়ে, কয়লা সলিড অবস্থায় রেখে
করতে পারি, এগুলো সব কার্বনাইজিং করার টেকনিক। কার্বিং করে কার্বন বেড়ে গেল, তারপরে আমি কোয়েঞ্চ করে দিব, কোয়েঞ্চ করে দিলে হার্ডনেস বেড়ে যাবে। এই যে অবস্থাটা দেখো, আগে কিন্তু এরকম ছিল। এই যে ডান সাইডটা দেখো, ডান সাইডে যে সাদাটা হচ্ছে ফেরাইট, কালোটা হচ্ছে পারলাইট, এইটাই ছিল ইনিশিয়াল ম্যাটেরিয়াল। এই যে এই ইনিশিয়াল ম্যাটেরিয়াল। এরপরে এই প্রোডাক্টটা সারফেস থেকে আমি কার্বন ঢুকিয়ে দিয়েছি। কার্বন ঢুকাইলাম, কত দূর পর্যন্ত ঢুকাবো? যে দূর পর্যন্ত আমার থিকনেসে, যে ডেপথ পর্যন্ত আমার হার্ডনেস দরকার, এই দেখো এই ডেপথ পর্যন্ত আমি ঢুকিয়ে দিয়েছি কার্বন। এদিকে সেরকম ঢোকে নাই, সিগনিফিকেন্ট অ্যামাউন্টে এই পর্যন্ত ঢুকে গেছে। যেটা আমি হার্ডনেস মেপেছি, ইন্ডেন্টের সাইজ দেখেই বুঝতে পারতেছো এখানে ইন্ডেন্টেশনটা সাইজে ছোট, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, তারপর আরেকটু বড়। তার মানে আস্তে আস্তে সারফেস থেকে যত ভিতরে যাচ্ছে তত আস্তে আস্তে হার্ডনেস কমে যাচ্ছে। তাহলে এই যে এই ডেপথটা কতটুকু হবে সেটা কিন্তু বলে দিবে, পার্টি বলে দিতে হবে। যারা সার্ভিসটা নিবে, যারা প্রোডাক্টটা কিনবে, তাকে বলে দিতে হবে যে আমি কত দূর পর্যন্ত কত হার্ডনেস চাই, আমি সেই হার্ডনেস তাকে নিয়ে দিই, টেকনিক অ্যাপ্লাই করে। এই হচ্ছে কার্বনাইজিং। এখন আমরা কিন্তু চ্যাপ্টার 1-এ পড়েছি যে কার্বন যদি বেশি পার্সেন্টেজে হয়ে যায় তাহলে কিন্তু হার্ডনেস স্ট্রেংথ না বেড়ে আস্তে আস্তে কমা শুরু করে। কেন কমা শুরু করে? কারণ রিটেনড অস্টেনাইট থেকে যায়, আর রিটেনড অস্টেনাইট হচ্ছে ভেরি ভেরি সফট রিটেনড অস্টেনাইট যদি থাকে তাহলে তার ওভারঅল হার্ডনেস, ওভারঅল স্ট্রেংথ কমে যাবে। তাহলে আমি যদি কার্বন পার্সেন্টেজ 0.6 এর উপরে নেই বা 1% কার্বন নেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 1% এর পরে যে 1.2%, যত অনেকে ভাবতে পারে যত কার্বন দিব তত সুবিধা না। এই 1% এর পরে যাওয়ার সাথে সাথে হার্ডনেস কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে। ফলে পয়সা খরচ করে বেশি কার্বন সারফেসে দেওয়া যাবে না। তাহলে আমার প্রোডাক্টের লংজিভিটি কমে যাবে, সময় বেশি লাগবে, পয়সা খরচ হবে, কিন্তু কোয়ালিটি বাড়বে। আমরা এই পর্যন্তই পড়লাম। এখন বলো আজকে যে পর্যন্ত পড়েছি সেখানে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার, যখন এরকম যে আপনি বললেন যে ক্লায়েন্ট থিকনেস বলে দেয় যে কত ডেপথ পর্যন্ত ওরা হার্ডনেস চায়, তো স্যার যখন সারফেস জিওমেট্রি গুলো কমপ্লেক্স হয় গিয়ারের মতো, স্যার ওখানে প্রিসাইসলি এগুলো কন্ট্রোল করে কিভাবে? কারণ আমাদের ডিফিউশনের থিওরিটিক্যাল মডেল গুলো তো অনেকটা ওয়ান ডিমেনশনাল। হ্যাঁ, তো কি যত জটিল তার স্ট্রাকচার হোক না কেন, সে কিন্তু আমি এনশিওর করব জটিল প্রত্যেকটা জায়গায় সমান কনসেন্ট্রেশনের হচ্ছে মিডিয়া সেখানে পৌঁছে যাবে। এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যদি যে যত জটিল জিনিস হোক না কেন, সে কিন্তু কার্বনটা কিন্তু সারফেস থেকে ভার্টিক্যালি ঢোকা শুরু করবে, সারফেস থেকে ডাইনে বামে সে যাবে না। ডাইনে বামে সারফেসেও তো কার্বন আছে, সে স্ট্রেট ফরওয়ার্ড ভার্টিক্যালি চলে যাবে। তাহলে সেখান থেকেই আমি হিসাব করব যে কতটুকু সময় লাগবে কত ডেপথ পর্যন্ত যাওয়ার জন্য। এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মিডিয়া তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা সলিড মিডিয়া এক রকমের, গ্যাস মিডিয়া আরেক রকমের, লিকুইড মিডিয়া আরেক রকমের। বুঝতে পেরেছো? জি স্যার। ওটা কোনো সমস্যা না, এটা আমাদের জন্য সমস্যা তো নয়, বরং সুবিধা। যত জটিলই হোক, মিডিয়ায় আমি যখন ওয়ান্স ডুবাইতে পারছি, সাথে সাথে সে কিন্তু মিডিয়া থেকে কার্বনটা ভার্টিক্যালি যাচ্ছে, নট ট্রান্সভার ডাইরেকশন, একদম ডাইরেক্ট ভার্টিক্যাল। দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ ডেপথ। ঠিক আছে? জি স্যার, বুঝেছি। আর কারো কোনো প্রবলেম? এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের দেশে $1 বিলিয়ন বিজনেস, $1 বিলিয়ন বিজনেসের চ্যাপ্টার। আর কারো সমস্যা আছে? সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। আগামী সপ্তাহে স্যার হ্যালো, বলো। স্যার 46 বলেছিলাম স্যার। আমি হচ্ছে একটু নেটের প্রবলেমের কারণে হচ্ছে 11:09 দিকে আমি লগ ইন করছিলাম। তোমার ওটা করতেছে, একটু নয়েজ করতেছে, আবার বলো। স্যার আমার হচ্ছে
নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি হচ্ছে একটু 11:09 দিকে আমি হচ্ছে জয়েন করছি, তো তাই আমি না এটা মিস ওইটা করে ওইটা আমাকে তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ কখনো এই ব্যাপারে কমপ্লেন করবে না। কারণ কি, এমনি অ্যাটেন্ডেন্সের কোনো মূল্য নাই এখন। হ্যাঁ, তারপরে আমি একটা সিস্টেম যেটা করেছি, সিস্টেমটাকে ভায়োলেট করতে চাই না। অনেক সময় অনেক কারণেই মানুষ সাফার করে, এটা মনে করবা যে তোমার ব্যাপার, এটা কিছু যায় আসে না, বুঝছো? অ্যাটেন্ডেন্স আমরা বাইরে পড়ে আসছি, তো অ্যাটেন্ডেন্সের কোনো দাম নাই, অ্যাবসলিউটলি অ্যাটেন্ডেন্সের কোনো দাম নেই। কে আসলো না আসলো এটা তার ব্যক্তিগত ব্যাপার। টিচার এসে স্টেজে চলে যায়, স্টেজে গিয়েই পড়ানো শুরু করে। কে বুঝে নাই কে বুঝেছে সেটাই হচ্ছে আসল জিনিস, অ্যাটেন্ডেন্সের সাথে সম্পর্ক নাই। আমরা আসলে অ্যাটেন্ডেন্সের নম্বর দেই বলেই তোমরাও কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা করতে না যদি এখানে নম্বর না থাকতো। আর তুমি যে বুঝেছো, তুমি তুমি ক্লাসে প্রেজেন্ট থেকেছো, তুমি ক্লাসে অ্যাটেন্ড করেছো, তুমি যদি কিছু বুঝে থাকো, দ্যাট উইল ইমপ্রুভ ইয়োর সেলফ, নট অ্যাটেন্ডেন্স। তারপর সিস্টেম আছে আমরা দিব, কিন্তু তোমাকে ওই ওই টাইম ফ্রেম যে সিস্টেম আমরা করেছি তার ভিতরে থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ।